এবার জাতিসংঘকে শেষ করার জন্য বড় অ্যাকশনে ঝাঁপালেন ডোনাল্ড ট্রাম্প। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি বোর্ড অফ পিস নামক এক সংগঠনের প্রস্তাব করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো এই বিশ্বে জাতিসংঘ যা করে প্যারালালি ঠিক সেই কাজগুলো করার। এবং আপনারা শুনলে অবাক হবেন, সেই সংগঠনে যদি যুক্ত হতে হয়, পার্মানেন্ট মেম্বার হতে হয়, তাহলে কিন্তু প্রত্যেকটি দেশকে $1 বিলিয়ন করে টাকা দিতে হবে। ভারতীয় মুদ্রায় সেই টাকাটি গিয়ে দাঁড়ায় 9,000 কোটি টাকা। এবং এই পার্টিকুলার সংগঠন কিভাবে কাজ করবে তারও একটি ড্রাফট কালকে আমেরিকার পক্ষ থেকে সামনে এসছে এবং গোটা বিশ্বে রীতিমতো তোলপাড়। কারণ জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কাজকর্ম করেছে, তাদের অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায় তাহলে আলটিমেটলি এই গোটা পৃথিবী একটি দেশ অর্থাৎ আমেরিকার তলায় চলে আসবে এবং আমেরিকা সমস্ত দেশকে নিজের ইচ্ছা মতো চালাবে। সেই প্রবণতাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তৈরি করলেন। ভারতের ক্ষেত্রেও কিন্তু এই পুরো কাজকর্মটি বা এই পুরো বিষয়টি অত্যন্ত বিপজ্জনক। কারণ ধরুন ডোনাল্ড ট্রাম্প যা চাইবেন এই বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রকে তা মেনে চলতে হবে। এবার ভারত, রাশিয়া, চীনের মতো বড় বড় রাষ্ট্র তা কি মেনে চলতে পারবে, এই প্রশ্ন কিন্তু উঠে যায়। তবে কালকে কি হচ্ছে, পুরো বিষয়টি কি হয়েছে, আমি একটু আপনাদের সামনে ডিটেইলিং আলোচনা করব। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এটি ঘোষণা করা হয়েছে, যেখানে আমেরিকা একটি শান্তি প্রতিষ্ঠার জন্য ক্রিয়েট করছেন বোর্ড অফ পিস এবং সেই সংগঠন আসলে রাষ্ট্রসংঘের বিপরীতে কাজ করবে, তা কিন্তু বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সেই সংগঠনে পার্মানেন্ট মেম্বারশিপ নিতে গেলে $1 বিলিয়ন খরচ করতে হবে এবং বোর্ড অফ পিস একটি নতুন ইন্টারন্যাশনাল বডি তৈরি হচ্ছে, যেখানে পার্মানেন্ট মেম্বার এবং নন পার্মানেন্ট মেম্বার জাতিসংঘের মডেলেই কিন্তু থাকবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই যে পিস ডিপ্লোম্যাসিকে সম্পূর্ণভাবে এক নায়কের বা এক রাষ্ট্রের আন্ডারে নিয়ে চলে এলেন। অর্থাৎ সেই রাষ্ট্র যদি বলে এইভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, এই বিশ্বে ঠিক সেভাবেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এবং এই পিস ডিপ্লোম্যাসিকে কমার্শিয়ালাইজড করে ফেললেন। ফলে তোমার কাছে টাকা থাকলে তুমি এই বোর্ড অফ পিসে যোগদান করতে পারবে, তুমি শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু কাজকর্ম করতে পারবে, না হলে তুমি পারবে না, তোমার থেকে সেই অধিকার কেড়ে নেওয়া হলো। এই পুরো বিষয়টি আসলে পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু সিলেক্টিভ কান্ট্রির জন্য। ধরুন সৌদির কাছে বিপুল পরিমাণে টাকা আছে, সৌদি খুব সহজেই এই মেম্বারশিপ নিতে পারবে, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান পারবে না। তাদের কাছে 9,000 কোটি টাকা একটি মেম্বারশিপ নিতে যদি খরচ করতে হয়, তাহলে তার সেই দেশের আর কিছু থাকে না। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই সংগঠন রাষ্ট্রসংঘের বিপরীতে কাজ করবে এবং এই সংগঠন একটি নতুন গভর্নেন্স ফোরাম তৈরি হয়েছে, যেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রসংঘকে বাইপাস করার একটা রাস্তা কিন্তু রোডম্যাপ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তৈরি হয়েছে। আপাতত গাজাকে নিয়ে এই সংগঠন কাজ করবে, কিন্তু লং টার্ম ভিউতে এই সংগঠনই এই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার প্রধান গভর্নিং ফোরাম হয়ে উঠছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। গাজার শান্তি চুক্তির জন্য অলরেডি এই ফোরামে ট্রাম্পের পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দেখুন, এই পুরো বিষয়টার মধ্যে আমার একটি দ্বিতীয় মতও আছে। রাষ্ট্রসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে কাজকর্ম করলেও আজকের দিনে দাঁড়িয়ে কতটা সফল তা কিন্তু প্রশ্নচিহ্ন বারবার উঠবে। প্রধানত রাষ্ট্রসংঘের যে অর্গানাইজেশন স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু আজও বদলায়নি। সেই 5টা দেশ আজও কিন্তু পার্মানেন্ট মেম্বার, যারা ভেটো জারি করতে পারে, যারা ঠিক করতে পারে রাষ্ট্রসংঘে কোন বিষয়ে ডিবেট হবে হবে না, তারা বিভিন্ন রেজলিউশন নিয়ে আসতে পারে। কিন্তু যারা নন পার্মানেন্ট মেম্বার, তাদের হাতে কিন্তু সে অর্থে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রসংঘ তো বদলায়নি। আজকে সময়ের সঙ্গে সঙ্গে আজকে ভারত এই বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রতে পরিণত হয়েছে, কিন্তু এই রাষ্ট্রসংঘ আজও কিন্তু ভারতকে ভেটো পাওয়ার জারি করার ক্ষমতা দেয় না। ফলে যদি আপনি সময়ের সঙ্গে সঙ্গে না বদলান, যদি চিরদিন আমেরিকার দালালি আপনাকে করতে হয়, তাহলে একদিন সেই আমেরিকাই যে আপনাকে গিলে খাবে। তার সব থেকে বড় উদাহরণ এই ইউরোপীয় ইউনিয়ন, যারা এখন বিপদে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে। আর আজকে দেখুন, রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়েই ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুললেন এবং এই সংগঠন ডোনাল্ড ট্রাম্প করবেনই এবং রাষ্ট্রসংঘের যে ভ্যালু তা এক ধাক্কায় 100% কমিয়ে দেবেন ডোনাল্ড ট্রাম্প, তা পরিষ্কার হয়ে যাচ্ছে। জোর যার মুলুক তার, বিষয়টা কিন্তু সেরকমই। পাশাপাশি রাষ্ট্রসংঘ আজকের দিনে দাঁড়িয়ে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কি থামাতে পেরেছে?
2022 সাল থেকে যে যুদ্ধ চলছে, রাষ্ট্রসংঘে সেই যুদ্ধের ভূমিকাটি কি? রাষ্ট্রসংঘ কি ইসরায়েল এবং গাজার এই কনফ্লিক্টকে থামাতে পেরেছে? পারেনি। রাষ্ট্রসংঘ কি পাকিস্তানের এই জঙ্গিপনাকে শেষ করতে পেরেছে? দিনের পর দিন পাকিস্তান রাষ্ট্রসংঘে গিয়ে কাশ্মীর নিয়ে আলোচনা করার অধিকার কোথা থেকে পায়? রাষ্ট্রসংঘে গোটা বিশ্বকে নিয়ে আলোচনা করা উচিত, কিন্তু পাকিস্তান আজ অব্দি যতবার রাষ্ট্রসংঘে গেছে, শেষ 1 বছরের আপনারা হিসাবটা দেখে নিন, আমি রেগুলার ফলো করি বলে আপনাদের বলছি, 99.99% কাশ্মীর ইস্যুকে তারা টেনে নিয়ে এসছে। ভারত প্রতিদিনই তার জবাব দিয়েছে, অ্যাজ ইউজুয়াল জবাব দিতেই হবে। কিন্তু আলটিমেটলি ডিপ্লোম্যাসি মানে যেটা বলে, গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার অর্থ যেটা বলে, সেই সংক্রান্ত কোনো আলোচনা কিন্তু পাকিস্তান আজ অব্দি করেনি, যা রাষ্ট্রসংঘ দিনের পর দিন প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশে দিনের পর দিন হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, রাষ্ট্রসংঘের ভূমিকাটা কি? নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রসংঘের একটি টিম বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু রাষ্ট্রসংঘ পরিষ্কার জানিয়েছে তাদের টিম বাংলাদেশে আসছে না। ফলে মোহাম্মদ ইউনূসকে এক্ষেত্রে কোথাও এক্সট্রা অ্যাডভান্টেজ রাষ্ট্রসংঘের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না তো? বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি নির্বাচন করার জন্য যথেষ্ট না হয়, তাহলে রাষ্ট্রসংঘ কেন এই পুরো বিষয়টার মধ্যে ঢুকছে না? কারণ বাংলাদেশের সরকারের তো সাংবিধানিক কোনো বৈধতাই নেই, রাষ্ট্রসংঘ তো কমেন্ট করতে পারে। ফলে সব মিলিয়ে রাষ্ট্রসংঘের আজকের এই অবস্থা, এর জন্য রাষ্ট্রসংঘ কিন্তু দায়ী। আজকে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এই রাষ্ট্রসংঘ মণিপুর সমস্যা নিয়ে স্টেটমেন্ট দিতে পারে, এই রাষ্ট্রসংঘ কাশ্মীর নিয়ে স্টেটমেন্ট দিতে পারে, 370 ধারা নিয়ে স্টেটমেন্ট দিতে পারে, অথচ দিনের পর দিন পাকিস্তানের জঙ্গি আক্রমণকে থামানোর জন্য রাষ্ট্রসংঘ নীরব থেকে যায়। ফলে আজকে ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করছেন, তার জন্য ডোনাল্ড ট্রাম্প যদি 100% দায়ী হয়, রাষ্ট্রসংঘের অপদার্থতাও কিন্তু 80% দায়ী, এক্ষেত্রে মাথায় রাখতে হবে। পাশাপাশি এই যে সংগঠন তৈরি হচ্ছে, তার অবজেক্টিভ হলো পোস্ট কনফ্লিক্ট রিকনস্ট্রাকশন, অর্থাৎ ঝগড়াঝাটি মিটে যাওয়ার পর নতুন করে তৈরি একটি রাষ্ট্রকে কিভাবে করা হবে তা এই সংগঠন কাজ করবে। পলিটিক্যাল স্টেবিলিটি আনা এবং আলটিমেটলি পিস বিল্ডিং এফোর্টে সাহায্য করা। দেখুন, এই কথাগুলো পেপারে শুনতে বা কাগজে পড়া অবস্থাতেই ভালো লাগে, এবং ডোনাল্ড ট্রাম্পের যে ড্রাফট সামনে এসেছে সেখানে দেখতেও বেশ চমকপ্রদ লাগছিল। কিন্তু আপনারা বলুন তো, যদি এই সংগঠনের মাথার উপরে চেয়ারম্যান হিসেবে ডোনাল্ড ট্রাম্প থাকেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পের বিচারটা কে করবেন? যিনি ভেনেজুয়েলাতে ঢুকে একটি নির্বাচিত সরকারের রাষ্ট্রপ্রধানকে টেনে হিচড়ে নাইট স্টকার দ্বারা তাদের জেলে বন্দি করে রাখেন, এই বিচারটা কি করবে? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই সংগঠন যদি হয়, তাহলে পার্মানেন্ট মেম্বারশিপ নিতে $1 বিলিয়ন দিতে হবে। নন পার্মানেন্ট মেম্বার, তার মেয়াদ 3 বছর থাকবে, যারা টাকা দিতে পারবেন না, এবং চেয়ারে যে থাকবেন চেয়ারম্যান, তারা কিন্তু এই রাষ্ট্রসংঘকে বা এই রাষ্ট্রসংঘের মতো একটি সংস্থাকে পরিচালনা করবে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশন এই ধরনের কিন্তু কাজকর্ম করে না। প্রধানত এক একটা দেশের জিডিপি যত, সেই জিডিপি অনুসারে ডোনেশন এই সংগঠনগুলো নেয়, এবং যত আপনি ডোনেশন দিচ্ছেন, আপনার কিন্তু তত পাওয়ার এই সকল সংগঠনে দেখা যায়। তবে রাষ্ট্রসংঘে যতই আপনি ডোনেশন দিন, একটি ভোটই কিন্তু আপনার জন্য ধার্য করা থাকে। ফলে সেখান থেকে এই সংগঠন কিন্তু আলাদা, কারণ আপনি টাকা দিলে কথা বলতে পারবেন, না হলে পারবেন না, যা কিন্তু এই পৃথিবীর জন্য অত্যন্ত অস্বস্তিকর। কারণ এই পৃথিবীতে সাম্যের কথা বহু দেশ বলে, সাম্য, সমতা এই শব্দগুলোর কিন্তু ভ্যালু আর থাকবে না। টাকাই যে শেষ, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার প্রমাণ করে দিচ্ছেন, এবং এক্ষেত্রেও দেবেন বলে আমি বিশ্বাস করি। চেয়ারম্যান কে হবেন? ইনাগোরেশনাল চেয়ারম্যান হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন মেম্বার্সরা যা চাইবে সেই অনুযায়ী চেয়ারম্যান আমরা সিদ্ধান্ত নেব। চেয়ারম্যানের রিনিউয়াল হবে, চেয়ারম্যানই আসলে মিটিং এর এজেন্ডা ঠিক করতে পারবেন, ফিনান্সিয়াল সমস্ত বিষয়গুলো দেখতে পাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, মোদ্দা কথা ডোনাল্ড ট্রাম্প যা চাইবেন তাই কিন্তু হবে। এবার ভারতের সাপেক্ষে কেন এই পুরো বিষয়টি বিপজ্জনক? কারণ ভারত লাগাতার রাষ্ট্রসংঘে নিজের আধিপত্যকে বিস্তার করতে শুরু করেছিল। ভারতকে সাপোর্ট করেছে রাশিয়া, এবং আপনারা জানেন ভারত কেন পার্মানেন্ট মেম্বার নয়, এই প্রশ্ন রাষ্ট্রসংঘে শেষ 1 বছরে সব থেকে বেশি আলোচনা হয়েছে। জাপান, কাতারের মতো রাষ্ট্র, যারা এর আগে ভারতকে নিয়ে সে অর্থে আন্তর্জাতিক ফোরামে বলতো না, তারাও এখন ভারতকে পার্মানেন্ট মেম্বার করার দাবি কিন্তু জানিয়েছে। এবং ইউরোপীয় ইউনিয়ন 27শে জানুয়ারি ভারতের সঙ্গে ঐতিহাসিক একটি ডিল করছে, এবং এই ডিলের পর ইউরোপের বাকি দেশগুলো ভারতকে কিন্তু পার্মানেন্ট মেম্বার দাবি জানাবে, যা এর আগে ফ্রান্স জানিয়েছে, ইতালি জানিয়েছে, রাশিয়া জানিয়েছে প্রতিনিয়ত।
এবং বিশ্বের একাধিক রাষ্ট্র, আফ্রিকান রাষ্ট্র একাধিক জানিয়েছে যে ভারতকে পার্মানেন্ট মেম্বার করা হোক, এবং ভারত যদি ভেটো পাওয়ারের ক্ষমতা পেত তাহলে কিন্তু রাষ্ট্রসংঘের কার্যপ্রণালীটি সম্পূর্ণ অন্য খাতে বইতে পারত। আর ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে রাষ্ট্রসংঘকে ইনভ্যালিড করার চেষ্টা করছেন, ফলে ভারতের ভেটো পাওয়ার পাওয়া নিয়েও কিন্তু বড় প্রশ্নচিহ্ন এই সময়টায় উঠে যাবে। সব মিলিয়ে 9,000 কোটি টাকা ভারতকেও দিতে হবে যদি এই সংগঠনে যোগদান করতে হয়। এবার সাধারণ মানুষের টাকা ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা একটি সংগঠনে ভারতকে ইনভেস্ট করবে, বা এই সংগঠনের ভবিষ্যৎটাই বা কি? এই সংগঠনে আপনাকে টাকাও দিতে হবে, অথচ আমেরিকার চেয়ারম্যানশিপে থাকতেও হবে, এবং আমেরিকা যদি বলে পাকিস্তানের উপর আক্রমণ করো না, সেটা কিন্তু আপনাকে এই সংগঠনের দোহাই দিয়ে শুনতেও হবে। ফলে একটু অস্বস্তিকর, বিপজ্জনক। তবে ইটস টু আর্লি টু সে যে ভারতের ক্ষতির সম্ভাবনা বেশি। সব মিলিয়ে ধীরে চলো নীতিতে ভারত এখানে বিশ্বাস করবে বলে আমি বিশ্বাস করছি, এবং পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, কারণ সরাসরি রাষ্ট্রসংঘের মতো একটি সংগঠনকে চ্যালেঞ্জ করে বসলেন ডোনাল্ড ট্রাম্প। আমি জানি না যেভাবে তিনি এগোচ্ছেন মুখ থুবড়ে পড়বেন না তো, প্রশ্ন থেকে যায়। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।